আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধি এবং সামরিক বাহিনীর আধুনিকায়ন করছে দেখে দিল্লির ধুতি নষ্ট হয়ে যায়। এই কথাটা শুনে অর্ধেক বাংলাদেশী সন্দেহ পোষণ করেছেন, ভেবেছেন আমি বাড়িয়ে বলছি, মানে এক্সাজারেট করছি, ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য চটুল কথা বলে হাইপ ক্রিয়েট করছি। নো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সামরিক ইস্যু নিয়ে এক্সাজারেট তো করিই না, বরং কম বলি। বাস্তবে যা হয় বা হবে তার থেকে অনেক কম দেখাই। দিল্লি যে আমাদের সামরিক শক্তি বাড়ানো দেখে ভয় পায়, এটি এবার তাদেরই অন্যতম একটি মুখপত্র নিজেরাই ফাঁস করেছে। বাংলাদেশের সামরিক বাহিনী আধুনিকায়নের জন্য ফোর্সেস গোল 2030 অ্যানাউন্স করা মাত্রই দিল্লির পেটে মোচড় দেয়। পিলখানায় দেশের সবচেয়ে বুদ্ধিমান, দূরদর্শী এবং দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করার পরও বাংলাদেশ আর্ম ফোর্সেসের অফিসাররা যে মডার্নাইজেশন প্রোগ্রাম লঞ্চ করেছিল তা দেখে ইন্ডিয়ানদের ধুতি নষ্ট হয়ে যায়। তারা ভাবতেও পারেনি এত দ্রুত শোক কাটিয়ে এমন একটা প্ল্যান বাংলাদেশ মিলিটারি করতে পারে। দিল্লি যে চরম ভয় পেয়েছে তার নানা রকম লক্ষণ তখনই দেখেছি আমি। যদিও সেকালে বয়স একদম কম ছিল, কিন্তু এই ব্যাপারগুলো বোঝার মতো ফোর্সিং ক্যাপাবিলিটিস আল্লাহ আমাকে দিয়েছেন। মানে বর্তমান দেখে ভবিষ্যৎ সম্পর্কে মোটামুটি স্পষ্ট একটি আইডিয়া করতে পারি। যাই হোক, এতদিন শুধু আমার মুখ থেকে শুনেছেন যে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি দেখে দিল্লি ভয় পায়। এবার দেখুন দিল্লির মুখপত্রও একই কথা বলছে। ভারতের রাশীয় নীতি মুসলিম বিদ্বেষ, অনলি মুসলিম বিদ্বেষ নয়, বরং খ্রিস্টানদের উপরও চালায় তারা। তাদের মূল টার্গেট অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা, যা মূলত একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র যেখানে হিন্দু ব্যতীত অন্য ধর্মের মানুষদের তেমন কোনো অধিকার থাকবে না। এই প্রজেক্টে মুসলিমরা তাদের প্রাইমারি টার্গেট, কারণ মুসলমানরাই অখণ্ড ভারত অর্থাৎ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার পথে প্রথম বাধা। এজন্য তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সামরিক এবং অন্যান্য সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মূলে আছে মুসলিমদের উত্থান ঠেকানো। তাই সবার আগে পাকিস্তান ও বাংলাদেশকে ধ্বংস করতে চায় তারা। এজন্য বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, শিক্ষাগত, সাংস্কৃতিক এবং সামরিক শক্তি ধ্বংস করা জরুরি। সে চেষ্টায় দিল্লি প্রাণপণে করছে। প্রায় সব সেক্টরেই মোর দেন 60% সফল তারা। বিশেষ করে সামরিক বাহিনী টপ লেভেলে চরিত্রহীন লুটেরাদের বসাতে সক্ষম হয়েছে। এক্সিস্টিং মিলিটারি পাওয়ার ধ্বংস করেছে অনেকখানি এবং অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয় এবং উৎপাদন ঠেকিয়েছে। তাদের এই কাজে সাহায্য করেছে এদেশেরই নিমকহারাম, বেঈমান, দেশদ্রোহী শক্তি। অর্থ, সম্পদ, নারী, মদ ও ক্ষমতার লোভে হাজার হাজার বাংলাদেশি দিল্লির হয়ে দেশকে ধ্বংস করেছে। এই কাজে ডান্ডিয়া তার ফাইন্যান্স, ডিপ্লোম্যাট, পলিটিশিয়ান এবং ইন্টেলিজেন্স কমিউনিটিকে কাজে লাগিয়েছে। আমাদের টাকায় আমাদেরকেই গোলাম বানিয়েছে। এক বাংলাদেশের পিছনে দীর্ঘ সময় এবং বিপুল পরিমাণ সুদক্ষ জনশক্তি নিয়োগ করার কারণ একটাই, ভয়। ভারত যে ভয়ে ছিল এবং আছে তা বহুবার বলেছি। এবার এর প্রমাণ তাদেরই মুখপত্রের বয়ানে দেখুন। নর্মালি বড় দেশগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা রকম সংবাদ মাধ্যম পোষে। বিভিন্ন লেভেলে এরা প্যারেন্ট মানে পৃষ্ঠপোষক দেশের হয়ে লিখে থাকে। ইন্ডিয়াও তেমনি অনেক নিউজ আউটলেট লালন পালন করে। এসব নিউজ মিডিয়া ইন্ডিয়ার হয়ে কৌশলগত প্রচারণা চালায়। কিছু আউটলেট প্রোপাগান্ডা ছড়ায়, কিছু নিউজ মিডিয়া সলিড অ্যানালাইসিস করে। একটা গ্রুপ ডোমেস্টিক অডিয়েন্সকে টার্গেট করে সংবাদ প্রচার করলে আরেকটি গ্রুপ ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল অ্যাসপেক্টে নিউজ করে। তেমনি ইন্ডিয়ার একটি ইন্টারন্যাশনাল মাউথপিস হল দ্য ডিপ্লোম্যাট। আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এশিয়া প্যাসিফিক রিজিয়নে আধিপত্য কায়েম করতে হলে ইন্ডিয়ার কি করতে হবে এমন অ্যানালাইসিস দ্য ডিপ্লোম্যাটের স্পেশালিটি। এর পিছনে থাকা ইন্ডিয়ান এবং নন ইন্ডিয়ান প্রতিটি জার্নালিস্ট সবসময় ভারতের স্বার্থকে তুলে ধরে, অনেকটা বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টারের মতো। দ্য ডিপ্লোম্যাট অলওয়েজ ইন্ডিয়ান ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক জিওপলিটিক্স নিয়ে গভীর অ্যানালাইসিস করে। ভারতের স্বার্থ রক্ষিত হয় এমন নিউজই বেশি তাদের, তবে সমালোচনাও করে। যে সমালোচনা আলটিমেটলি ভারতের জন্য উপকারী সেটা অবশ্যই প্রকাশ করে, মানে এটি থিঙ্ক ট্যাঙ্কের মতো একটি প্রতিষ্ঠান। গত 25 জুলাই দ্য ডিপ্লোম্যাট একটি আর্টিকেল পাবলিশ করে। এর টাইটেলটি এরকম: ইন্ডিয়াস অপোজিশন টু বাংলাদেশ ডিফেন্স মডার্নাইজেশন ইজ আ সেলফ ডিফিটিং স্ট্র্যাটেজি। অর্থাৎ বাংলাদেশের ডিফেন্স মডার্নাইজেশনের বিরোধিতা করা ভারতের নিজের পরাজয় ডেকে আনার কৌশল। সহজ বাংলায় বললে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি ঠেকিয়ে ভারত নিজের পায়ে কোড়াল মারছে। আর্টিকেলটি লিখেছেন এমডি ওবায়দুল্লাহ। ইউনিভার্সিটি অব মিসিসিপিতে পড়াশোনা করা ওবায়দুল্লাহ দ্য ডিপ্লোম্যাটে নিয়মিত লেখেন। যাই হোক, আর্টিকেলের শুরুটা করা হয়েছে এভাবে: When Bangladesh attempts to modernize its defense systems, especially the Air Force, it faces a recurring dilemma. New Delhi often creates strategic, bureaucratic, or diplomatic obstacles that slow or dilute Dhaka's efforts. Why?
The answer lies in a complex mix of regional strategic calculus, defense industrial capability gaps, and India's geopolitical insecurities, particularly regarding China. সহজ ভাষায় বলে বাংলাদেশ যখনই কোনো সমরাস্ত্র ক্রয় করতে যায়, ইন্ডিয়া তাতে বাধা হয়ে দাঁড়ায়। চীনের উত্থান, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারতের একান্ত নিজস্ব প্রভাব বলে অটুট রাখার চেষ্টাকে কারণ হিসেবে দেখানো হয়েছে। এজন্য নয়াদিল্লি তার কূটনীতিকদের দিয়ে বাংলাদেশি আমলাতন্ত্রের উপর কৌশলগত চাপ সৃষ্টি করে। বাংলাদেশের ফাইটার জেট ক্রয়ে ইন্ডিয়া যে সরাসরি বাধা দিয়েছে তা ডিরেক্টলি এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে। ফাইটার জেট ছাড়াও অন্য যে কোনো সমরাস্ত্র ক্রয় করতে দেখলেই দিল্লি আটকে ওঠে, ভয়ে গলা শুকিয়ে যায়, হেগেমতে ধুতি ভিজিয়ে ফেলে। এই কথাগুলো একটু ভিন্নভাবে এই আর্টিকেলে উপস্থাপন করেছেন জনাব ওবায়দুল্লাহ এবং দ্য ডিপ্লোমেটের প্রো ইন্ডিয়া এডিটর তা প্রকাশ করেছেন। উদ্দেশ্য এ থেকে যেন ইন্ডিয়ান পলিসি মেকাররা সতর্ক হয়, বাংলাদেশ যে তাদের হাত থেকে ছুটে গেছে সেটা বাস্তবে উপলব্ধি করে। বাংলাদেশের মিলিটারি মডার্নাইজেশনে ভারতের বিরোধিতার কারণ হিসেবে শুধু চীনকে নয়, বরং আরও কয়েকটি কারণ শনাক্ত করা হয়েছে। তার অন্যতম একটি হচ্ছে প্রতিবেশী দেশগুলোর গলা চেপে ধরার রাশীয় নীতি। ভারত বাংলাদেশের গলা চেপে ধরতে চায়, সহযোগিতা নয়। দিল্লি ভাবে সাংস্কৃতিক ও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ তার রক্ষিতা। এই কথাগুলো ভদ্র মানুষের ভাষায় আর্টিকেলে প্রেজেন্ট করা হয়েছে। দিল্লি বাংলাদেশের গলা চেপে ধরতে চায় কেন, তার কারণ ভিডিওর শুরুতেই বলেছি। তাদের অখণ্ড ভারত অর্থাৎ স্বাধীন সার্বভৌম প্রতিবেশী দেশগুলোকে গ্রাস করার যে মিশন ইন্ডিয়া পরিচালনা করছে তার প্রথম বাধা মুসলিমরা। তাই বাংলাদেশ, পাকিস্তান ও মালদ্বীপকে ধ্বংস করার প্ল্যান বাস্তবায়ন করছে ইন্ডিয়া। আর ঠিক এজন্যই আমাদের ডিফেন্স মডার্নাইজেশনের সর্বশক্তি দিয়ে তারা বাধা দেয়। আর্টিকেলে শেষাংশে প্রায় স্পষ্ট করেই বলা হয়েছে যে দিল্লি যদি তার গলা চেপে ধরা নীতি না বদলায় তবে খুব শীঘ্রই বাংলাদেশের সিকিউরিটি পেরিফেরিতে বড় কোনো শক্তি উদয় হবে। বাংলাদেশ তার অস্তিত্বের জন্য হলেও বড় কোনো সুপার পাওয়ারকে গ্যারান্টার হিসেবে নেবে। তখন ধুতি খুলে দৌড়ানো ছাড়া উপায় থাকবে না। ভারতকে না ঠেকালে কাশ্মীর অথবা সিকিমের ভাগ্যবরণ করতে হবে, কারণ বাংলাদেশ দখলের পর কি করতে হবে তা দিল্লি প্রস্তুত করে রেখেছে। এখন একমাত্র বাধা এদেশের মুসলিম জনগণ। লীগ জন্ম থেকেই দিল্লির পোশাক বাহিনী। 5 অগাস্টের পর যোগ দিয়েছে বিএনপি। ভারতীয় গোয়েন্দারা এরশাদের ছাপা মেরে জন্ম দিয়েছে জাতীয় পার্টিকে, আর বামেরা সরাসরি ডান্ডিয়ান পয়দার। ওদিকে জামাত একটা আদর্শভিত্তিক দল। সব ধরনের নাগরিক তাদের দলীয় র্যাঙ্কে জায়গা পায় না, সম্ভব না তাদের পার্টি স্ট্রাকচারের জন্য। তার উপর 71 ইস্যু তো আছেই। এদিকে এনসিপি হল শিশু পার্টি। সো এই মুহূর্তে দেশের রাজনৈতিক হাল ধরার মতো বিশাল কোনো পলিটিক্যাল পাওয়ার নেই। তাই এখন দেশের হাল ধরতে হবে দেশপ্রেমিক সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের। এই মুহূর্তে উচিত ইউরোপিয়ান ইউনিয়ন এবং চীনের সাথে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সম্পর্ক তৈরি করে তারপর নির্বাচন দেয়া। নির্বাচনের পর যেই ক্ষমতায় আসুক না কেন তারা যেন দেশকে দিল্লির প্লেটে তুলে দিতে না পারে সেজন্য একটা ইফেক্টিভ মেকানিজম তৈরি করা। সংবিধান সংশোধন করে এই সিস্টেম যুক্ত করতে হবে। এছাড়া বাংলাদেশের বাঁচার কোনো আশা নেই। আবারও হাজার হাজার মানুষের উল্লাস করবে লীগের ছেলেরা, আমাদেরকে গোলামির জিঞ্জিরে বন্দী করবে দিল্লির স্বার্থে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সতর্ক, সুস্থ থাকুন, দেশের শত্রুতে চিনুন, দেশকে ভালোবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক।